বেশিরভাগ যেটা আমরা বলি যে 80% এটাই স্টেরয়েড রেসপন্সিভ বা মিনিমাল চেঞ্জ ডিজিজ হয়ে থাকে, মানে খুব সামান্য কিছু অ্যাবনর্মালিটিস এটার মধ্যে থাকে। এই যে শিশুদের নেফ্রোটিক সিনড্রোম, এটার কি কোনো টাইপস বা প্রকারভেদ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা টাইপস বা প্রকারভেদ আছে, যেমন এটা অ্যাডাল্টের থেকে অনেকটাই ডিফারেন্ট বাচ্চাদেরটা। আমরা বলে থাকি যে একটা ভালো ধরনের আর আরেকটা হলো খারাপ ধরনের। তো খারাপ ধরনেরটা আমরা টোটাল বলি যে 20%, মানে টোটাল নেফ্রোটিক সিনড্রোমে 20%ই হচ্ছে এফএসজিএস বা স্টেরয়েড রেজিস্ট্যান্ট টাইপের হতে পারে, মানে স্টেরয়েড রেজিস্ট্যান্ট টাইপের হতে পারে। এটারও হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ অনেক ধরনের হতে পারে, তবে বেশিরভাগ যেটা আমরা বলি যে 80% এটাই স্টেরয়েড রেসপন্সিভ বা মিনিমাল চেঞ্জ ডিজিজ হয়ে থাকে, মানে খুব সামান্য কিছু অ্যাবনর্মালিটিস এটার মধ্যে থাকে। তবে এই জায়গাটা খুবই লক্ষণীয় যে যেহেতু আমরা ভিডিওতেও দেখতেছিলাম যে এই রোগটা বারবার আসে বা এই রোগটার এটাই নেচার যে বেশিরভাগ ক্ষেত্রে এটা রিল্যাপস করে, অর্থাৎ আবার আসতে থাকে। তবে এখানে ঠিক একটা পার্সেন্টেজ, অর্থাৎ মোটা দাগে যদি বলি যে এটা 1/3 অর্থাৎ 30% দেখা যাবে যে এটা জীবনে একবারই হয়, আর কখনোই এটা আসে না। আর বাকি 30%-এর ক্ষেত্রে দেখা যায় বা 35%-এর ক্ষেত্রে দেখা যায় যে এটা হয়তো প্রতি বছরই 1 থেকে 2 বার আসছে, কারো 12 থেকে 13 বছর পর্যন্ত, কারো 17-18 বছর পর্যন্ত আমরা দেখছি এই রোগটা আসে। তবে এদের ক্ষেত্রে বেশিরভাগেরই এটা ভালো হয়ে যায়। আর লাস্ট যে টাইপটা রয়েছে, যারা স্টেরয়েড রেসপন্সিভ, অর্থাৎ স্টেরয়েড ওষুধ দিলে এটা ভালো হয়ে যায়, তাদের মধ্যে আছে এই রোগটা বারবার আসার একটা প্রবণতা দেখা যায়। যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতি বছরে 4-5 বার চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে যে ওষুধ বন্ধ করার সাথে সাথে চলে আসে, বা ওষুধ চলো অবস্থাতেই, কখনো ডোজ কমালে বা অবস্থাতেই চলে আসে এই রোগটা। তো মোটামুটি এটা 3 ভাগেই বিভক্ত, যেটা আপনার স্টেরয়েড রেসপন্সিভ। এছাড়া হিস্টোপ্যাথোলজিক্যালি যদি এগুলোকে আবার একটু আলোচনা করতে হয়, তাহলে এখন তো আসলে ডায়াগনোসিস, বিশেষ করে আমাদের প্যাথোলজিস্টদের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা প্রসিডিউরগুলো এত বেশি ইমপ্রুভ করতেছে, যার ফলে আমরা অনেক ধরনের হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ পাচ্ছি, যেটা আমাদেরকে এটার ফিউচার প্রগনোসিস এবং ট্রিটমেন্ট ব্যাপারে খুব হেল্প করতেছে। সো সেক্ষেত্রে এটা বেশ অনেক ধরনের হয়ে থাকে। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে যখন একটা নেফ্রোটিক সিনড্রোম ক্লিনিক্যালি তো ডায়াগনোসিস হলো, কিছু তো বায়োকেমিক্যাল টেস্ট বা ইনভেস্টিগেশন আমরা সাধারণত করে থাকি বা সাজেস্ট করে থাকি, সেগুলো যদি সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এটা প্রথমেই আমাদেরকে, যেহেতু এটা কিডনি রোগ, আমাদের একটা ইউরিন টেস্ট করতে হবে। সো এটা ইউরিন একটা রুটিন টেস্ট করলেই আমরা দেখতে পারবো যে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে, ইউরিনের সাথে কোনো কোনো ক্ষেত্রে ব্লাডও যেতে পারে। পরবর্তীতে আমাদেরকে রক্তের সিরাম অ্যালবুমিন, যেটা ব্লাড ইউরিনের সাথে অ্যালবুমিন চলে গেলে রক্তে যেটা কমে যায়, ক্রিয়েটিনিন দেখা যায়, রেনাল ফাংশনটা কেমন আছে, পাশাপাশি কোলেস্ট্রল দেখা যায় এটা আসলে কোলেস্ট্রলটা বেড়েছে কিনা। পাশাপাশি আমরা যে অন্য কারণগুলোও চিন্তা করি, এরকম শরীর ফুলে যাওয়ার যেটা নেফ্রাইটিক সিনড্রোম হতে পারে বা অন্য কোনো ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের আরও যে টেস্টগুলো, ধরেন ফুল রেনাল প্যানেলগুলো দেখা, ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখা, এই বেসিক কিছু টেস্ট করলে মোটামুটি আমরা ইনিশিয়ালি ডায়াগনোসিস করতে পারি। তবে কোনো কোনো ক্ষেত্রে যখন আমাদের অনেক বেশি ইউরিনের সাথে প্রোটিন যায়, সেক্ষেত্রে আমাদের 24 ঘন্টার পেশাবের টেস্টও করা প্রয়োজন হয়, যে এটা আসলে কত বেশি প্রোটিন যাচ্ছে সেটা দেখার জন্য। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বেশ কঠিন হলেও তারপরে কোনো কোনো সময় করতে হয়, কারণ এটার উপরেও নির্ভর করে যে আসলে এটা কোন টাইপের নেফ্রোটিক সিনড্রোম হয়েছে এবং এটার ভবিষ্যৎ ম্যানেজমেন্ট প্ল্যানটা কেমন হবে। আচ্ছা স্যার, আপনি শুরুতে বলছিলেন যে ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি বা গ্লোমেরুলার ডিসফাংশনেরই একটা ডিফেক্ট হচ্ছে এই নেফ্রোটিক সিনড্রোম। এক্ষেত্রে আসলে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এটা কি ফুললি হেরিডিটারি কি বলা যাবে? ইমিউনোলজিক্যাল যে বিষয়টা, আমরা যেটা দেখছি যে ধরেন নর্মালি আমাদের যে বডির ইমিউন সেল, যে বি সেল, টি সেল, এখানে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে না। তো ওইখানে আমাদের টি সেল ডিসফাংশনের একটা ইম্পর্ট্যান্ট রিলেশন অনেক বা অ্যাসোসিয়েশন অনেক সময় চিন্তা করা দেখা যাচ্ছে, যে যাদের ফ্যামিলিতে অ্যাজমা, হাঁপানি বা অ্যালার্জির প্রবলেম আছে, বা যেসব বাচ্চার মধ্যে অ্যাজমা আছে, ওই সব বাচ্চার মধ্যে দেখা গেছে যে 40% ক্ষেত্রে এই রোগটা আসতে পারে। তো হেরিডিটারি বিষয়টা তো একটু ডিফারেন্ট, যে এটা অন্য কোনোভাবে ইনহেরিট করছে কিনা, বাট এটা মোস্টলি ইমিউনোলজিক্যাল, যেটা আমরা চিন্তা করি যে বডির ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড।